বললেন আজকাল ফতোয়া টতোয়া নেওয়ার জন্য হাটহাজারী, পটিয়া এবং লালবাগে যেতে হবে না। কোথায় যেতে হবে? সংসদে। কার কাছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কয় মুফতি টুফতি আর লাগবে না, আর একটা কি যেন বলেছেন, ডট ডট দিয়েও বলেছেন। আমি তো কখনো বলি নাই যে জামাতে ইসলামী ইসলামী দল না। ক্ষমতার বাইরে থাকার পরে আমাদের ধারণা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির নেতৃত্বে যারা আজকে যে সরকার গঠিত হয়েছে তারা তাদের অতীত ভোগান্তি থেকে শিক্ষা নেবেন অথবা নিয়েছেন। কেন তারা এত লম্বা সময় ক্ষমতায় আসতে পারেন নাই, কি ভুলের কারণে বাংলাদেশ গত 20টা বছর স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে মানচিত্রে একটা ভ্যাসেল স্টেটে পরিণত হয়েছিল, কি কারণে বাংলাদেশের জনগণ গত 17 বছর আপনাদের নেতৃত্বে ডাকা আন্দোলনে মাঠে নেমে এসে অংশগ্রহণ করে নাই। আমাদের ধারণা ছিল আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশ 2006-এ যেখান থেকে আপনার কম্পিউটার সুইচ অফ করেছিলেন সেই বাংলাদেশ 2026-এ নাই। আমরা ধারণা করেছিলাম আপনাদের ফোনের অ্যান্ড্রয়েডের এবং আইফোনের iOS আপডেট হয়েছে, কিন্তু আপনাদের মন্ত্রীদেরকে দেখে বোধ হচ্ছে 2006 সালে আপনাদের যেই কম্পিউটার বন্ধ করে আপনারা গ্যারেজে রেখে গিয়েছিলেন সেই কম্পিউটারে এত বেশি ধুলাবালি পড়েছে ওটা আর মুছেও সংশোধন করা যাচ্ছে না। 2006-এর পরের বাংলাদেশ 26-এ যে ওসমান হাদির বাংলাদেশে পরিণত হয়েছে, শহীদ ওয়াসিমের বাংলাদেশে পরিণত হয়েছে, আবু সাইদ মুগ্ধের বাংলাদেশে পরিণত হয়েছে, আপনারা সেই নারী নক্ষত্রের খবর বুঝতে পারছেন না। আমাদের সীমান্ত প্রহরীদের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশ বদলে গেছে, কিন্তু আপনাদের খাইসলত বদলায় নাই। এবং মাথায় রাখবেন, আপনাদের খাইসলত যদি না বদলায়, আওয়ামী লীগেরও কিন্তু লেজ সোজা হয় নাই 17 বছরে। আমরা জানি লেজ কিভাবে সোজা করতে হয়। বাংলাদেশের মানুষকে বাধ্য করবেন না গণতান্ত্রিক সংসদীয় রাজনীতির বাইরে এসে অসুন্দর বিশৃঙ্খল রাজনীতির পথে হাঁটতে, যেটা আপনার জন্য ভালো হবে না, সরকারের জন্য ভালো হবে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কোনো কল্যাণকর ঘটনা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, মমতা গত কয়েকদিন আগে ইন্টারভিউতে বলেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি জানে কাকে দিয়ে কাকে খুন করানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনো দেখলাম না চিঠি লিখে ভারতের কাছে ব্যাখ্যা চাইবার জন্য যে মমতা এবং অমিত শাহ মিলে ওসমান হাদির হত্যাকারীদেরকে কিভাবে বাঁচানোর চেষ্টা করছে তার ব্যাখ্যা চাওয়ার ব্যাপারে। তাহলে আমরা একই জিনিস দেখেছি গত 17 বছরে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে যদি কথা বলা না যায়, স্বাধীন এবং আজাদির পক্ষে, ইনসাফের পক্ষে যদি আপনি দাঁড়াতে না পারেন, তাহলে তার পরিণতি কি হতে পারে। কিন্তু আমরা ধারণা করেছিলাম আপনারা শিখবেন, আপনারা লেসন লার্ন করবেন এবং জবাবদিহিতা চাইবেন। দুঃখজনক হলেও সত্য, আমাদের সংসদ এবং সংসদের বাইরে সরকারি দলের নেতারা, পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এই বিষয়ে কোনো ব্যাখ্যা চায় নাই। আমরা সংসদ বসছে, এখন চলমান আছে, বাজেট অধিবেশনে আমরা চাইব মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রীর বদলে যিনি সকল বিষয়ের মন্ত্রী সেই ডেপুটি প্রাইম মিনিস্টার যেন কথা বলেন। বাংলায় না পারলে সংবিধান খুঁজে বের করেন কোন ধারার বদলে মমতাকে এবং দিল্লিকে চিঠি লেখা যায়। তেমন একটা ধারা সংবিধান খুঁজে বের করতে পারলে আমরা বুঝবো আপনারা স্বাধীনতার পক্ষে সংবিধান পড়েন, আপনারা আজাদির পক্ষে সংবিধান পড়েন, আপনারা ইনসাফের পক্ষে সংবিধান পড়েন, আপনারা শহীদ ওসমান হাদির পক্ষে এই সংবিধান বোঝার চেষ্টা করছেন। যদি না করতে পারেন, আমরা ধরে নেব আপনারা দিল্লির গোলামির পথ বেছে নিয়েছেন। গত 17 বছরে দিল্লির গোলামি আপনারা কম করেন নাই। মিনিস্টার নেতারা
অমিত শাহের পায়ে গিয়ে অর্ঘ্য দিয়ে আসছে, মাথা নত করে সেজদা করে আসছে, তারপরও দিল্লি আপনাদেরকে বিশ্বাস করে নাই। অতএব সেই অতীত থেকে যদি আপনারা না শেখেন তাহলে বুঝতে হবে আপনারা বদলান নাই, আপনাদের খাসলত বদলায় নাই। আপনারা বাংলাদেশকে নতুন করে শাসন করতে প্রস্তুত না, এবং যেটার প্রমাণ গত 3.5 মাসে আপনাদের প্রত্যেকটা কথায় কাজে কর্মসূচির মধ্য দিয়ে আপনারা প্রমাণ করছেন। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী খুবই ভালো কথা বলেন না, খুবই চুপচাপ থাকেন, কিন্তু যে কটা বলছেন সেই কথাগুলোর সাথে আমরা কাজের মিল খুঁজে পেতে চাই। পুলিশের সামনে বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক কারণে পুলিশকে ব্যবহার করবার কারণে আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে। সেই অনুষ্ঠানে পুলিশের ডিআইজি বক্তব্য দিচ্ছে কিভাবে ক্লাস 7 থেকে সে জাতীয়তাবাদী জিয়ার রাজনীতি করে বিশ্বাস করে। আপনি তাকে মন্দ কিছু বলেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সামনে বলছেন রাজনীতি করবার কারণে, রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্টের কারণে, শিক্ষক নিয়োগের কারণে আমার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি কিভাবে আপনার ধান কাটা ভিসি চারপাশে বসেছিল আপনার অ্যাপয়েন্টেড। অতএব এই কথা কাজের অমিলের থেকে আমরা কথা কাজে মিলের রাজনীতি দেখতে চাই, এবং এই মিলের রাজনীতি হচ্ছে 2024-এর গণ অভ্যুত্থানের রাজনীতি। এটাই হচ্ছে জুলাই সনদের সংস্কার বিচারের রাজনীতি। এটাই হচ্ছে নাইম হাসান জাতীয় ক্রিকেটাররা যারা চট্টগ্রামে গুমের শিকার না হয় সেই রাজনীতি, এবং আমরা চাই সেই রাজনীতি বাংলাদেশে সফল হোক, এবং সবাইকে সেই রাজনীতির পক্ষে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমিরে জামাত বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। 20 বছর আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় চট্টলাবাসী, আপনারা ভালো আছেন? আয় কিন্তু অনরার ফোয়া এই চট্টগ্রাম, আমরা এই চট্টগ্রামের মাটিতে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। এই চট্টগ্রাম আন্দোলন সংগ্রামের সূতিকাগার। একটু আগে আমার ভাইয়েরা বলে গেছেন এখান থেকে আন্দোলন শুরু হবে। আমার মোহতারাম চাচা জনাব শাহজাহান চৌধুরী বলেছেন চট্টগ্রাম থেকে যে আন্দোলন শুরু হয় সেই আন্দোলন সফলতা না ছুঁয়ে শেষ হয় না। আজকে জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, আমাদের প্রিয় বিএনপি আজকে যেই পথে হাঁটা শুরু করেছে আমাদের খুব দুঃখ লাগে। আমার একটা কথা মনে পড়েছে, একটা পাখি আছে ময়না পাখি, সুন্দর হাঁটে। আরেকটা পাখি আছে কাক, সুন্দর করে হাঁটতে জানে না। কাকের হাঁটা নষ্ট হয়েছে কিভাবে? ময়না পাখির মতো সুন্দর করে হাঁটা নকল করতে গিয়ে কাক তার নিজের হাঁটা ভুলে লাফিয়ে লাফিয়ে হাঁটা শুরু করেছে। আজকে বিএনপির অবস্থা হয়েছে সেরকম। আওয়ামী লীগকে নকল করতে গিয়ে একটু আগে রাশেদ প্রধান বলেছেন এতগুলো ইস্যু সৃষ্টি করেছে আওয়ামী লীগের মতো, মূল ইস্যু থেকে আমাদের দৃষ্টিকে সরানোর জন্য আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের হাঁটা নকল করতে গিয়ে বিএনপি এখন নিজের হাঁটা ভুলে গেছে, জিয়াউর রহমানের আদর্শ ভুলে গেছে, খালেদা জিয়ার পথে নাই। কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন এই বিএনপি জিয়ার বিএনপি নয়, খালেদার বিএনপি নয়, এই বিএনপি মোদির বিএনপি। কাকের মতো লাফিয়ে লাফিয়ে হেঁটে যদি আপনারা মোদির কোলে উঠতে চান, চট্টগ্রামের মানুষ সর্বপ্রথম এখান থেকে আবার ভারতীয় আধিপত্যবাদকে দূর করার জন্য, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য নতুন করে আবার সংগ্রামের ডাক দেবে। সেই সংগ্রাম সফলতার মুখ দেখে ইনশাআল্লাহ আমরা করে ফিরব। সেই সংগ্রামের জন্যে আপনারা প্রস্তুত আছেন তো? ডাক আসবে,
11 দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে আমাদের কথা পরিষ্কার, যেই রক্তের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে, নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, নির্বাচনের মাধ্যমে আপনারা ক্ষমতায় গেছেন, গণভোটের রায়কে চিন্তাই করার চেষ্টা করছেন, বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নেবে না। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি, কত ধানে কত চাল আমরা বুঝিয়ে দেব ইনশাল্লাহ। তারপরও আপনাদেরকে বাধ্য করব বাংলাদেশের মাটিতে জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবার জন্যে। সংগ্রামী জনতা, আগামী দিনে এই আধিপত্যবাদী অপশক্তির তাবেদার হিসেবে যেই নতুন ফ্যাসিবাদের আবির্ভাব হতে যাচ্ছে, বিশেষ করে সংসদে যেই নতুন নতুন বক্তব্য দেন নতুন মুফতি সাহেব, তিনি ফতোয়া দিয়েছেন অমুক ব্যাংক ইসলামী ব্যাংক না, অমুক দল ইসলামী দল না, আপনারা ইসলামী দল। নতুন নতুন ফতোয়া দিয়ে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। জনগণ কিন্তু আপনাদেরকে চিহ্নিত করে রাখছে। নেপালের পরিণতি বরণ করার জন্য বেশি উদ্গ্রীব হয়েন না। এই দেশের জনগণ জানে কিভাবে অধিকার আদায় করে নিতে হয়। ইনশাল্লাহ আমরা আমাদের অধিকার আদায় করেই ঘরে ফিরব। এই দেশের মানুষের গণভোটের রায় বাস্তবায়ন করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহুল আজিজ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিজেরা নিজেরা টেনে আছেন। তবে আপনারা কি রকম ইসলামী দল সেটা একটু বলবো। আমি বলেছিলাম জামাত ইসলাম মানে ইসলাম না,
ইসলাম ডিফারেন্ট জিনিস। কিন্তু আপনি কালকে বলেছেন জামায়াতে ইসলাম ইসলামী দল, এবং জামায়াতে ইসলামকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। মানে স্পিকার ঘাটাঘাটি করে দেখলাম জামায়াতে ইসলামের জন্মই হয়েছে 1941 সালের 26শে আগস্ট, মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী তখন ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামিয়া পার্কে একটা সম্মেলনের মাধ্যমে এটা জন্ম দেন। তা এখন তো 84 বছর বয়স আপনার। জি মাননীয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী, আপনার নিজের কনস্টিটিউয়েন্সি এবং অন্যান্য বিষয় সবকিছু মিলিয়ে বলার জন্য 6 মিনিট দেওয়া হলো আপনাকে। যাই হোক, এই 100 বছর তো নাই, এখন 84 বছর। 100 বছর হইতে হইতে আমি অন্তত বাঁচবো বলে মনে হয় না। তা এখন বলে ফেলি, হ্যাঁ না বালাকোট এখানে নাই জনাব, এখানে আমি বলি। কিন্তু আপনারা 1947-এর দেশভাগের পরে জামায়াত ইসলামী হিন্দ নামে একটা শাখা হয়েছে, কারণ আপনাদেরটা তো এটা অনেকটা আন্তর্জাতিক সংগঠনের মতো। জামায়াত ইসলামী পাকিস্তান, জামায়াত ইসলামী হিন্দ, জামায়াত ইসলামী বাংলাদেশ। কদিন আগে না কেবল আপনারা বাংলাদেশ শব্দটা আগে আনছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী আনছেন। এখন 1947-এর সময়ে আপনারা ইতিহাস বলছেন আপনারা পাকিস্তান চান নাই। এটা ঐতিহাসিকভাবে হইতে পারে, ভুল হইতে পারে। এখন 1971-এ ফির আপনারা বাংলাদেশ চান। আবার 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির অনুমোদন করলে আপনারা আবার জামায়াত ইসলামী বাংলাদেশ শাখা নামে শুরু করলেন। আইডিয়াল, আচ্ছা আচ্ছা, তারপরে জামায়াত ইসলামী হয়েছে তো বাংলাদেশ হিসাবে। এখন আমি আর জম্মু কাশ্মীর আর আজাদ কাশ্মীরের 1953 আর 74-এ যাওয়ার দরকার নয়, ওখানেও 2টা শাখা আছে। আন্তর্জাতিক সংগঠন হওয়া ভালো, ফায়দা অনেক। তো এখন 71 সালের স্বাধীনতার সময় আপনারা আপনাদের ভূমিকা সম্পর্কে আইনগতভাবে কদিন আগে এখানে আইন করে পাঠ করে দিয়েছেন যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আইনে যে তৎকালীন জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, আপনারা এখানে বসেছিলেন, এটা ফয়সালা হয়ে গেছে। আর আপনারা যে ইতিহাস বলতে বলেন 100 বছর ইতিহাস জানতে হবে, কেবল তো 79 আসলাম। 1986 সালে আপনারা হোসেন মোহাম্মদ এরশাদের আন্ডারে জাতীয় বেইমানির ইলেকশনে আপনারা যান নাই, আওয়ামী লীগের সাথে যান নাই। আপনারা 1900 না, ইতিহাস বলতে বলছেন তো, আপনারা 1996 সালে আওয়ামী লীগের সাথে যুগপত আন্দোলনে যে আমাদেরকে ক্ষমতার থেকে অপসারণ করার চেষ্টা করেন নাই। আমরা একটা ইলেকশন দিয়ে এইখানে সংবিধান সংশোধন করে তারপরে ক্ষমতা হস্তান্তর করেছি, ফেলতে পারেন নাই। এরপরে যেগুলা গৌরবময় ভূমিকা আছে সেগুলো একটু বলি। 90-তে আপনাদের ভূমিকা ভালো ছিল, 24-এ আপনাদের ভূমিকা ভালো ছিল, আমরা তো সেই স্বীকৃতিটা দেই। 100 বছরের ইতিহাসের মধ্যে এগুলো আসছে তো। হ্যাঁ, 2001 সাথে ছিল, কিন্তু 7-এর পরে আপনারা যে একটু ঘোরাঘুরি করছেন সেটা পরে বলবো। খালি আপনি মনে করাই দেন কেন? আমি তো 71-এর একটা বিষয় না বলেই আপনাকে পার করা দিতে চাইছিলাম। আপনারা মালেক সরকারের সময়, গভর্নর মালেক সরকারের সময় পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সরকারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন চলার সময়ে জামাতের 2 জন সদস্য মন্ত্রিসভায় ছিল না? এই ইতিহাস আমি বলতে চাই না। হ্যাঁ, আব্বাস আলী খান শিক্ষামন্ত্রী, এম ইউসুফ রাজস্ব বিভাগের মন্ত্রী ছিল তো। আস্তে করে চাইছিলাম একটু এগুলো না বলি, আপনারা আবার শুরু। শাহ আজিজকে তো আমরা বুক ফুলে বলি, শাহ আজিজুর রহমানকে আমরা প্রধানমন্ত্রী বানাইছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অসুবিধা কি, আমরা তো স্বীকার করি। হ্যাঁ হ্যাঁ, জামাত ছিল না তো, জামাত ছিল না। ঠিক আছে, সেই ডিবেট আপনারা করবেন, সেই ডিবেট আপনারা করবেন ফ্রম ইউর সাইড, আমরা করব না। তারপরে আপনি বললেন যে জামাত ইসলাম ইসলামী দল। ভাই সব জামাত ইসলাম ইসলামী দল আপনারা যখন বলছেন, অবশ্যই তো কি রকম ইসলামিক দল একটু পোস্টমর্টম করি।
এইটা হচ্ছে আপনাদের নির্বাচনী ইশতেহার দলিল। এটার মধ্যে মনে হয় 93 পৃষ্ঠা আছে, খুব রঙিন রঙিন পেজ, দেখতে খুব সুন্দর। এখন আপনারা এই পূর্ণাঙ্গ বইয়ের কোথাও কি আপনারা বলেছেন যে আমরা শরিয়া ব্যবস্থা জারি করব, শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করব? করেন না। জবাব আপনারা দিন। আপনারা কি কোথাও বলেছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা বা ইসলামী বিচার ব্যবস্থা বা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করবে? পেজগুলো ভঙ্গ করে রেখেছি এখানে, ভাগ ভাগ করে আপনাদের আর্থিক অবস্থা, তারপরে আপনারা যেটুকু পড়ছেন আমার মনে হয় আমারও ততটুকু পড়তে হয়েছে বাজ করতে করতে। আইন ও বিচার ব্যবস্থা দফা নম্বর 9, তারপরে আপনার দফা নম্বর মাথা উঁচু করে দাঁড়ানোর অর্থনীতি, ইসলামিক ব্যাংকিং এর ব্যবস্থা তো এখানে কোথাও লেখা নাই আপনারা এখানে। তারপরে কি দফা? শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থা আপনারা লিখেছেন মাদ্রাসা শিক্ষাকে আপনারা স্বকীয়তা বজায় রেখে কারিকুলাম আধুনিকায়ন করবেন, একবার 1 নম্বর দফায়। কেন বাংলাদেশের মানুষ কি শুধুই মাদ্রাসায় পড়ে? এখানে প্রাথমিক শিক্ষা আছে, হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, একটা হইতে পারত, কিন্তু আপনারা টপ মোস্টে গেলেন এবং এখানে কোথাও শরিয়া আইনের কথা আপনারা বললেন না। ওই দফাতেও ধর্ম এবং নৈতিকতা পৃষ্ঠায় আপনাদের দফা 28, এখানে আমি মাননীয় মন্ত্রী, আপনার স্পিচ অলওয়েজ ইন্টারেস্টিং, বাট আপনি 2 মিনিটের মধ্যে শেষ করবেন প্লিজ। 2 মিনিটস। যতক্ষণ চাই দিতে আমাদের থেকে কাটা যাবে না না না, সেটা হয় না মাননীয় মন্ত্রী। বলছেন তো এটা হ্যাঁ। কি বলতে চাচ্ছেন মাননীয় চিফ হুইপ? মাননীয় স্পিকার, আমি যে সময়টা বক্তৃতা দিতাম সেই সময়টা ওনাকে দেন। আপনার নাম তো লিস্টে নেই মাননীয় মন্ত্রী, চিফ হুইপ লিস্টে নেই। আপনি দেন, যেটুকু কাটা যাবে সেটা ওনার থেকে যাবে। মানে ইসলামের রাষ্ট্রে নাই। মাননীয় মন্ত্রী, ঠিক আছে 5 মিনিটের মধ্যে শেষ করবেন প্লিজ। আপনিও মানে স্পিকার যা শুরু করছেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, ইসলামী শাসনতন্ত্রের কথা বলা নাই, ইসলামী সমাজের কথা বলা নাই। তারপরে যেটা আমি এখন বলতে চাই নাই সেরকম কথাটা বলি। এখানে একটা কাগজ আছে, কাগজটা কোথায় যে রাখলাম, আকিমউদ্দিন, যেটা তাদের ইয়ের মধ্যে মনোগ্রামের মধ্যে ছিল, সেই আকিমউদ্দিন এখন আর নাই। এখন কাগজটা খুঁজে পাচ্ছি না, প্রিন্ট আসছে না। হ্যাঁ, এখন দেখেন আপনারা দিন প্রতিষ্ঠা করবেন, আপনাদের মনোলগ থেকে আকিমউদ্দিনটা সরাই দিচ্ছে বা ফাইনাল করেন। বিদেশি ডিপ্লোমেটদের সাথে আপনারা যেমন সাক্ষাৎকার করেছেন আপনাদের আমির সাহেব, পিছনে সেই ছবিটা আছে। আমার কাছে সব কাগজ এখানে আছে, কাগজটা জাস্ট এখন উল্টাইলেই পাবো। সব নিয়ে আসছিলাম, কোথায় যে গেল। হ্যাঁ, তো সেই আকিমউদ্দিনটা এখন নাই। আপনাদের মনোগ্রাম থেকে দিন কায়েম করে যখন ফেলে দিলেন, আপনারা নিজেদেরকে ইসলামী দল কিভাবে কায়েম করবেন, দাবি করবেন? আর আপনারা এইখানে আমি কয়েকটা উদ্ধৃতি দিই। আপনারা ইলেকশনের আগে এই সাক্ষাৎকারগুলো দিয়েছেন। জামাতের আমির সাহেব বলেছেন ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, 14 জানুয়ারি 2026 বলেছেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হ্যাঁ শুভেচ্ছা, এটা ঠিক আছে। জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে শরিয়া আইন আনবো? এটা হচ্ছে 18 সেপ্টেম্বর 2025। তারপরে রোজা এবং পূজার মুদ্রা রেপিট উপিট, সেটা তো আমার এক ভাইজান বলেছে, আমি এখন বললাম না যেহেতু উনি এখানে প্রেজেন্ট নাই। এখন আপনাদের যে সমস্ত বক্তারা এখানে বক্তৃতা দিয়েছে এগুলো বললে তো আপনারা কিছুক্ষণ, এগুলা আছে আমার কাছে, এগুলা কিছুক্ষণ পরে আপনারা ওয়ার্কআউট করতে চাইবেন। আমি আর বললাম না, কারণ ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বক্তব্য বলতে চাই না, তিনি উপস্থিত নাই। তবে আমার ভাই শাহজাহান চৌধুরী তিনি বলেছেন যে
আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতকে ক্ষমতা নেবেন, এবং আপনি আল্লাহ এত মর্তবা দিয়েছে যে সূর্য দাঁড়িয়ে থাকে, এটা আমার ভাইয়ের যে মর্তবা, আপনি এটা রেকর্ড ভিডিও আছে, বলেন আপনি যে কালকে আমার মুফতি বানাইলেন, তা আমি একটু আপনার স্বীকৃতি দিতেছি আর কি, যে আপনার কাছে এত আল্লাহ মর্তবা দিয়েছে যে আপনি বললে সূর্য দাঁড়ায় থাকে। এখন জামাত ইসলামীকে একটা ভোট দিলে আপনি 18 কোটি মানুষের নামাজ সওয়াব পাবেন। যেহেতু এখানে এমপি সাহেব আছে, আমি এটা বলতে পারি, ইতি জনাব আমির হামজা মাননীয় এমপি। এইভাবে বলতে 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 কত বলতে পারবো তা জানি না। তবে আপনারা সর্বশেষ জেনে রাখুন, মওদুদ ইসলাম বনাম মদিনার ইসলাম নিয়ে একটা বই লেখা হয়েছে, এবং যেগুলো আকাবির, যারা মুরব্বীরা, কবির থেকে আকাবির আসছে আর কি, প্লুরাল, মওদুদি রচনাবলী প্রসঙ্গে আকাবিরদের পর্যালোচনা। এত কিছু বলবো না, যেহেতু মাননীয় স্পিকার সময়ের দিক থেকে খুব কিপটামি করতেছে, সেই জন্য। হ্যাঁ জি মাননীয় মন্ত্রী, জি আমাদের সর্বশেষ বক্তা ছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো মাননীয় মন্ত্রী, এলজিআরডি মন্ত্রী বক্তব্য রাখবেন না, ওনার জন্য 30 মিনিটস বরাদ্দ ছিল। তো উনি আপনার জন্য স্যাক্রিফাইস করেছেন সেই 30 মিনিটস। 30 মিনিটস অ্যাড করা হলো আপনার জন্য। ওটাই গেছে। মানে স্পিকার, মওদুদিবাদের মূল কথা হলো ইসমতে আম্বিয়া, মানে নবীগণ নিষ্পাপ, এবং সাহাবায়ে কেরামকে মেয়ারে হক বা সত্যের মাপকাঠি, এই দুইটা বিষয়ে তিনি সমালোচনা করেছেন, মানেন। যার কারণে যারা আকাবির মানে পর্যালোচনা করেছেন, তাদের মধ্যে নাম বললেই উপমহাদেশে যাদের কথা সবাই চিনবেন, মৌলানা আশরাফ আলী থানভী সাহেব রাদিয়াল্লাহু আনহু, রহমতুল্লাহ আলাই, রহমতুল্লাহ আলাই। আর ভাই স্লিপ অফ টাং তো হইতেই পারে, তবে মোটামুটি আরবি কিছু জানি। রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু আনহু সাহেব ইয়ের ক্ষেত্রে, সাহাবীর ক্ষেত্রে, ঠিক আছে। আপনারা সবাই জামা কাপড়ে মৌলানা আর কি, আমরা কোট শুট পরে মৌলানা। দ্বিতীয় হচ্ছে শাইখুল ইসলাম হযরত মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, হযরত মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী, মোহাম্মদ হযরত মৌলানা তৈয়ব সাহেব মাহতামিম দারুল উলুম দেওবন্দ, মৌলানা আব্দুল লতিফ মোহতামিম মাজহারুল উলুম সাহারানপুর, মাজার শাইখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহারানপুর। এইভাবে বলতে বলতে আরো অনেক বলতে পারি, সময়টা চলে যাবে। তাদের সবার অভিমত হচ্ছে, এই বক্তব্য যদি মোল্লা মওদুদি সাহেবের না হয়ে থাকে ঠিক আছে, যদি প্রতিষ্ঠিতভাবে হয়ে থাকে তাহলে আপনাদের বক্তব্য প্রয়োজন। সেই হিসাবে তারা বাংলাদেশে তো রীতিমতো আমাদের মুরব্বী মোল্লা মহিবুল্লাহ বাবুনগরী পরিষ্কার বক্তব্য দিয়েছেন যে জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয়, এবং তারা ইসলামের ক্ষতি করছে। এগুলো আমি বলছি না, আপনারা যেহেতু পাতা উল্টিয়েছেন সেই জন্য আমাকে বলতে বাধ্য, আমার মতামত নয়। তবে আপনারা ইসলামী দল, আপনারা নিজেরা দাবি করেন, কি রকম ইসলামিক দল সেইটুকু শুধু আমি কিছুক্ষণ আগে একটু বয়ান করছিলাম। সুতরাং যেখানে আপনারা আকিমউদ্দিন প্রতিষ্ঠা রাখতে পারেন না, সরিয়ে ফেলেছেন, আবার আনলেও আনতে পারেন, অসুবিধা নাই, এটা ভোটের জন্য হয়তো সরাইছেন। আর আপনারা কোথাও শরিয়া আইন বাস্তবায়ন চান না। আপনারা ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার কথা আপনাদের ইশতেহারে বলেন নাই। আপনারা ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থার কথা কোথাও বলেন নাই। তাহলে আপনারাই বলুন ভাই সাহেব, আপনারা কি রকমের ইসলামিক দল? এইটা আমাদের জানতে ইচ্ছে করে। এটা কোনো বিতর্ক নয়, এটা বিতর্কটা আপনারা তুলেছেন বলে আমাকে জবাবগুলো দিতে হয়েছে। তো এই ফতোয়া দেওয়ার জন্য ফতোয়া আলমগীরিও মুখস্থ করতে হয় না, মুহাদ্দিসও হতে হয় না, পটিয়া হাটাজারিতেও যেতে হয় না, এগুলো সাধারণ জ্ঞান। তা আশা করি বাংলাদেশের জনগণের সাথে আপনারা ট্রান্সপারেন্টলি, স্বচ্ছভাবে আপনারা যা তাই আপনাদেরকে প্রকাশ করবেন। আপনারা যা নন সেটা নিয়ে আপনারা জনগণের সামনে অবশ্যই কোনো রকমের
দ্বিচারিতা করবেন না। আমি প্রতারণা শব্দটা বলি না, কারণ এটা একটা আনপার্লামেন্টারি ওয়ার্ড।